স্বৈরাচার হাসিনার পতনের মাসপূর্তিতে শহীদি মার্চ কর্মসূচিতে ছাত্র জনতার ঢল, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তরুণদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ ডক্টর ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে গণভবন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। অবশেষে সিইসি ও ৪ কমিশনারের পদত্যাগ, ইসি পুনর্গঠনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের পরামর্শ। এবং গণতন্ত্র ধ্বংসের দায়ে আউয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি বিএনপির। দেশে এনে শেখ হাসিনার বিচার চান নেতারা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের ১ মাস পূর্তিতে নিহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুতেই জাতীয় পতাকা হাতে শিক্ষার্থীদের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার, রাজু ভাস্কর্য সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন চেতনার বাংলাদেশ কোনোভাবেই ব্যর্থ হবে না। উষা ফেরদৌসকে সঙ্গে নিয়ে নাসির উদ্দিনের রিপোর্ট। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আন্দোলন, তার সফল পরিণতি পেয়েছিল ১ মাস আগে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। সেই আন্দোলনে শিক্ষার্থীসহ নিহত হন বহু মানুষ, আহতের সংখ্যাও অগণিত। তাদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে। নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা, সবার হাতে জাতীয় পতাকা। স্লোগানের মূল কথা, শহীদদের রক্ত যেন বৃথা না যায়। দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে সেই ফ্যাসিস্ট সরকার, সেইগুলোকে সংস্কার করে এবং দেশকে সঠিকভাবে সঠিক দিকে সার্বভৌমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি প্রত্যয় তৈরি করে সার্বভৌমভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ১ মাসের ভিতরে যে উন্নয়নগুলো করেছে, মেট্রো রেলের উদাহরণটাই আমি দেই। উনারা বলেছিল 1 বছর লাগবে মেট্রো রেল চালু করতে, কিন্তু উনারা 18 দিনের মাথায় 14 দিনের মাথায় আমাদের মেট্রো রেল চালু করে দিয়েছে। কোথায় 1000 কোটি টাকা, কোথায় 1000 কোটি টাকার জিনিস, আর কোথায় 40 কোটি টাকার জিনিস। আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, যে বৈষম্যহীন, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সবার প্রত্যাশা, নতুন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক। গড়ে তুলতে হবে বৈষম্যহীন, চাঁদাবাজ আর দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। আপনি যখন স্বাভাবিকভাবে স্বাধীনভাবে আপনার মতটা প্রকাশ করতে পারবেন, তখনই আসলে ওই যে ক্ষমতায় থাকবে সে শুধরাতে পারবে। বৈষম্যটা নিজের মন থেকে আগে দূর করতে হবে, তাহলে আমরা সবার মাধ্যমে সেটা করতে পারবো। যে যে জায়গা আছে ওই অবস্থান থেকে চেষ্টা করি চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতি মুক্ত দেশ চাই। আর এমন কোনো সরকার না আসে যাতে করে আমার আর কোনো ভাই শহীদ হতে না হয়, আমার এমন কোনো ভাই যেন গুম হতে না হয়। দোষরা এখন বাংলাদেশে রয়ে গেছে, এদেরকে প্রতিহত করতে হবে, বাংলা থেকে তাড়াতে হবে। শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন শিক্ষক, ভিন্ন পেশার মানুষ আর শ্রমিক সহ সাধারণ মানুষ। শহীদদের স্মরণ করে নতুন বাংলাদেশ নির্মাণের শপথ নিয়ে রওনা হন পদযাত্রায়। নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, ফার্মগেট, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শহীদি মার্চ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। তরুণ বিপ্লবীরা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে, তা পূরণে নিজেদের দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ এবং সব জানা অজানা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে সীমাবদ্ধতা সত্ত্বেও নতুন দেশ গড়ার দায়িত্বভার সামলাতে হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তি উপলক্ষে দেয়া এক বার্তায় ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে যেসব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীর মৃত্যু হয়েছে, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। এদিকে বাংলাদেশের সাধারণ মানুষ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ১৯৮ বিশ্ব নেতা। তাদের মধ্যে রয়েছেন বারাক ওবামা সহ অন্তত ৯২ জন নোবেল বিজয়ী। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্তের কথা জানিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপ দিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে। অবশেষে 4 কমিশনার সহ পদত্যাগ করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনেই পদত্যাগ পত্রে সই করেন তিনি। এর আগে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানো সহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আহ্বান জানান বিদায়ী সিইসি। এদিকে সিইসি ও 4 নির্বাচন কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরো জানাচ্ছেন এমআর আসাদ। গণমাধ্যমের সামনে লিখিত বক্তব্য পাঠের পর এভাবেই নিজের পদত্যাগপত্রে সই করেন কাজী হাবিবুল আউয়াল। এরপর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই কক্ষ ত্যাগ করেন সিইসি। এর আগে দেশের বিগত নির্বাচনগুলো নিয়ে কথা বলেন তিনি। স্বীকার করেন অংশগ্রহণমূলক না হওয়ায় 24 সালের নির্বাচন বিতর্কিত হয়েছে। দেশের প্রথম সাংবিধানিক সাধারণ নির্বাচন 1973 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচন নিয়েও ছিল অনেক বিতর্ক। 2008 সালের নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর কষাকষির বিষয়টি প্রকাশ্য ছিল। নির্বাচন স্থগিত বা বাতিল করার সুযোগ সংবিধানে ছিল না উল্লেখ করে বলেন, একদলীয় নির্বাচনের দায় কমিশনের একার নয়। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের তত্ত্বাবধানের পক্ষে মত দেন সদ্য বিদায়ী সিইসি। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। অন্তর্বর্তী সরকারের জন্য দিয়ে যান আরও কিছু প্রস্তাবনা। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের নামে কুকৃত্যের মধ্য দিয়ে গণতন্ত্র ধ্বংসের দায়ে রাকিব হুদা আউয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মাধ্যমে টানা 16 বছরের আওয়ামী দুঃশাসনের অবসান হয়। দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় তরুণ প্রজন্ম। এরপর স্বৈরাচার সরকারকে ক্ষমা করে দেওয়ার কথা বলেন অনেকে। জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা স্বৈরাচার সরকারকে ক্ষমা করে দেওয়ার কথা বলেন তারা গণতান্ত্রিক আন্দোলনে শহীদি আত্মার সাথে বেইমানি করছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। পতিত স্বৈরাচারকে ক্ষমা করে দেবেন, এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে কত ছাত্র জনতা, রাজনীতিবিদ, শ্রমিক, মেধাবী ছাত্র আবরার থেকে শুরু করে এই যে ফাইয়াজ, আবু সাইদ, এদের শহীদি আত্মদানের সাথে এটা কি বেইমানি হয় না? নির্বাচন কমিশনারদের পদত্যাগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী আরও বলেন, আওয়ামী লীগ শাসন আমলের সব কমিশনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। সংবিধানের যে নির্দেশনাবলী সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, এরা প্রত্যেকেই, রাকিব, প্রত্যেকেই দায়ী, প্রত্যেকেই এই ইয়ের জন্য দায়ী। এবং আমি মনে করি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এদিকে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। যারা আমাদের দেশে শেখ হাসিনাকে বসিয়ে কোটি কোটি টাকা লুট করার জন্য সহযোগিতা করেছে, সেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতেই হবে, আনার প্রয়োজন দেখা দিয়েছে। এই সময় ছাত্র জনতার আন্দোলনে খুনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতা আনার দাবি জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। গুলি করেছেন যারা
এখনো বহাল তবিয়তে আছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সালমান এফ রহমান ও বিএসসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতের মাধ্যমে লুণ্ঠিত ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ ফেরত চান পুঁজিবাজার সংশ্লিষ্টরা। আর 15 বছরেরও বেশি সময় ধরে অবহেলিত এ বাজার ঘুরে দাঁড়ানোর জন্য নতুন বিনিয়োগ প্রয়োজন বলেও মত দেন তারা। এদিকে খোলা বাজারে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে 121 টাকায়। সংকট না থাকলেও ডলার বিক্রি কম বলে জানান মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। রেজা খানের প্রতিবেদন। 15 বছরেরও বেশি সময় ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের পুঁজিবাজার। আতঙ্কের কারণে নতুন বিনিয়োগও নেই বাজারে, কারণ এই সময়ে নিঃস্ব হয়েছে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী। 15-16 বছর থেকে আমরা যে মার্কেটে হয়েছি ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা যারা, আমাদের মনে করেন যে নিঃস্ব হয়ে গেছে। শেয়ার বাজারে নতুন বিনিয়োগ দরকার, তারপরে স্বচ্ছতা দরকার। আসলে এই সিচুয়েশনে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে যে অ্যাকচুয়ালি সার্বিক পরিস্থিতি নিয়ে যে আসলে ইনভেস্টমেন্টে যাবে কি যাবে না। শেয়ার বাজার লোপাটের খলনায়ক দরবেশ খ্যাত সালমান এফ রহমান ও বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতের মাধ্যমে লুণ্ঠিত অর্থ ফেরত চান তারা। শিবলি রুবায়াত সাহেব সীমাহীন লুটপাট করেছে। উনার লুটপাটে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে একবার। সালমান এফ রহমান দরবেশ বাবা উনাকে মনে করেন লুটপাট করার পরে উনাকে আপনার এখন ধরা হয়েছে। এখন ওই লুটপাটের বিচার করতে গিয়ে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। লুটপাট করছে এটা কিন্তু আপনার রাষ্ট্রের টাকা লুটপাট করে নাই, লুটপাটটা করছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের টাকা। তাহলে আপনি লুটপাটের যদি বিচারই করবেন তাহলে লুটপাটের বিচার করে আপনার সাধারণ বিনিয়োগকারীদের টাকা সাধারণ বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে দিয়ে দেন। দরবেশ বাবার নামে এটা পরিচিত, এটা বাংলাদেশের সবাই জানে। কারসাজি যদি বন্ধ হলে তো মার্কেটটা ভালো হইতোই। এদিকে খোলা বাজারে প্রতি ডলার 120 টাকায় কিনে 1 টাকা লাভে বিক্রি করছে মানি এক্সচেঞ্জ। 120 টাকা কিনতেছি, 121 টাকা বিক্রি করতেছি। 120 টাকা আমরা কিনতেছি, 121 টাকা সেল করতেছি। খোলা বাজারে ডলারের কোনো সংকট নেই, তবে বিক্রি কম বলে জানান সংশ্লিষ্টরা। ডলারের ওরকম এখনো আমরা এরকম বেশি সংকট এখনো দেখিনি। আমরা বিক্রি করতে পারতেছি না, যেহেতু অনেক লোক যাচ্ছে না। ডলারের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি করা দরকার বলে জানান মানি এক্সচেঞ্জ প্রতিনিধিরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি কেনাবেচায় এখনও বেসরকারি কোম্পানির প্রভাবমুক্ত হয়নি বাজার। কেনাবেচা চলছে ব্যবসায়ীদের মর্জি মতো। রাজধানীর বিভিন্ন দোকানে 12 কেজি সিলিন্ডার সরকার নির্ধারিত দাম 1421 টাকা নির্ধারণ করে দিলেও ভোক্তা পর্যায়ে তা নেওয়া হচ্ছে 1500 থেকে 1550 টাকা, যা জনসাধারণের উপরে বাড়তি বোঝা। সুরায়া মুন্নির রিপোর্ট। গত সোমবার চলতি মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1421 টাকা নির্ধারণ করে দেয় সরকার। সরকারিভাবে দাম নির্ধারণ প্রক্রিয়ায় 3.5 বছর পেরোলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। দেশের উৎপাদিত গ্যাস জনগণের চাহিদা মেটানো হবে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। গ্যাস সিলিন্ডারের দাম জনগণের নাগালের মধ্যে থাকবে। সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে 1 থেকে 150 টাকা বেশি দিয়ে কেনায় ক্ষোভ জানান তারা। সম্পূর্ণরূপে এবং একটা ব্যবসায়ী কারসাজি, এরা এই টাকাগুলো বেশি নিচ্ছে এবং সাধারণ জনগণের থেকে 150 থেকে 200 টাকা বেশি নিতেছে। এটা তো অন্য হইতেছে। সরকার যদি বিবেচনা করে যদি গ্যাসটার রেটটা একটু কমায় দেয় তাহলে দেশের মানুষের জন্য ভালো হয়। বসুন্ধরার 12 কেজি সিলিন্ডার 1550 আর অন্য কোম্পানির এলপিজি বিক্রি হচ্ছে গড়ে 1500-এ। বিক্রেতারা বলছেন সিলিন্ডার গ্যাস দোকান থেকে বাসাবাড়িতে পৌঁছে দিতে 150 থেকে 200 টাকা তাদের সার্ভিস চার্জ। 5 জন স্টাফ আছি, দোকান ভাড়া আছে, আমাদের কারেন্ট বিল আছে, সবকিছু মিলে আমাদেরও তো একটা বেতন আছে। এই জন্য আর কি আমরা 1550 টাকায় আমরা বেচতেছি। 7 তলায় দিয়ে আসতে হয়, 5 তলায় দিয়ে আসতে হয়। তো একটা লোক যদি ঘাড়ে করে একটা নিয়ে যায় 14 কেজি 15 কেজি ওয়েট, তো সেই ক্ষেত্রে তাকে কি 100 টাকা আপনি দেবেন না? 1420 টাকা আপনার কোম্পানি থেকে দোকানে পৌঁছানো পর্যন্ত আমাদের কস্ট হয়। আর গভর্নমেন্ট যে ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত 1421 টাকা দিয়েছে। তাহলে আমরা এই গ্যাসটা বিক্রি করি 1500 টাকা, আর যদি পৌঁছিয়ে দেয় 1550 টাকা। কোম্পানি থেকে বাসাবাড়ি পর্যন্ত সিলিন্ডার বিক্রি নিয়ে বাজার তদারকির তাগিদ ব্যবহারকারীদের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যায় 11 জেলায় এখনো পর্যন্ত প্রাণহানি 71। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থানের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরেছেন।
এদিকে পানি কমতে থাকায় বাড়ছে ডায়রিয়া ও চর্মরোগ সহ নানা রোগের প্রাদুর্ভাব। এবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 51 লাখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় লক্ষ্মীপুরের রামগঞ্জে বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা সহ দলটির অন্য নেতারা। জনগণের এই কষ্ট লাঘবের জন্য আজকে প্রচারজনের আয়োজনে এই ত্রাণ বিতরণ। হাসিনা যদি এখনো ক্ষমতায় থাকতো এইভাবে ত্রাণ কি বিতরণ করতে পারতেন? লুটপাট করতো, অত্যাচার করতো, আর ওই বিদেশি পাচার করে দিত টাকা পয়সা, বাড়ি ঘরেই সব বেশি বলাই কারণ দিত না। ওই পরিবেশ তো না, এই জন্য মুখে হাসি, প্রচুর ত্রাণ আসতেছে, সবাই পাইতেছে, এটাই তো আমরা চাইছিলাম। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি সহকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন অধিদপ্তরের কর্মকর্তারা এবং কর্মচারী সহ শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে নবম দিনের মতো মহাপরিচালকের অপসারণের দাবি জানান তারা। আব্দুস সামাদের কর্তৃত্ববাদী আচরণ ও আওয়ামী লীগ প্রীতি প্রাথমিক শিক্ষা প্রশাসনকে ক্ষতবিক্ষত করেছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। রাত নামতেই পদ্মা নদীর বুক থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পাশাপাশি প্রতিযোগিতায় নামে স্থানীয় প্রভাবশালীরা। এর ফলে সৃষ্টি হওয়া ভাঙনের কবলে পড়ে সহায় সম্পদ হারাচ্ছেন এলাকাবাসী। বিরক্ত হচ্ছে গ্রামের পর গ্রাম। অবিলম্বে বালু তোলা বন্ধের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ফরিদপুর থেকে আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ফরিদপুরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন দীর্ঘদিন ধরে। বছরের পর বছর অপরিকল্পিতভাবে বালু তোলায় ঝুঁকিতে পড়েছে কয়েকশো মিটার দূরের ফরিদপুরের নদী বন্দর। আর আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি ও নাজির বিশ্বাসের ডাঙ্গি গ্রামসহ দুই পাড়ের অন্তত 15 গ্রামের ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। নদী ভাঙনে এরই মধ্যে অন্তত 3টি গ্রাম সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে। আরও অন্তত 10-12টি গ্রামের অনেকটাই ভেঙে গেছে। হাত ভাঙা দিছি, হ্যাঁ, এমনি কিছু নাই জীবনে। দুইবার ভাঙে পরের জায়গা জমিতে ছিলাম, আবার একটু নিজের কইরে একটু আশ্রয় নিছি, এখন আবার নদীতে ভাঙতেছি। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে প্রতি বছরই সহায় সম্পদ হারাচ্ছেন শত শত মানুষ। হাজারো মানুষকে নিঃস্ব হওয়া থেকে রক্ষায় অবিলম্বে বালু তোলা বন্ধের দাবি জানিয়েছেন তারা। আস্তে 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 কাটতে কাটতে তখন তো গাং ছড়াই গেছে। সারা রাত কাটতে ফজর আজান গেলে এখানে এসে থুই দেয়। মাটি যখন ওইদিকে কাটা বন্ধ হয়ে তখন ওরা এখান থেকে কাটবে, এখান থেকে কাটলে ব্রিজটা মনে করেন ঝুঁকির মুখে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট নদী ভাঙন রক্ষায় নানা পদক্ষেপের কথা বললেন এই প্রকৌশলী। যেসব জায়গায় নদী ভাঙন সৃষ্টি হয়েছে আমরা স্থানের গুরুত্ব এবং অবকাঠামো বিবেচনা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। এখনই বালু খেকোদের ঠেকানো না গেলে ফরিদপুর শহর রক্ষা বাঁধও হুমকিতে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের দেয়া বিভিন্ন অনুদান সামগ্রী হস্তান্তর করা হয়েছে। উখিয়ার বালুখালী 9 নম্বর ক্যাম্পে এ অনুদান সামগ্রী বিতরণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশন বা ASP ফাউন্ডেশন। শুভেচ্ছা হিসেবে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের জন্য রোহিঙ্গা ক্যাম্পে শিশু খাদ্য, নারী ও শিশু বস্ত্র সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ASP ফাউন্ডেশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর কাদের, সাধারণ সম্পাদক মোশাররফ খান বাদল সহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকার পরিবর্তনে থমকে যাওয়া বরিশাল সিটির উন্নয়ন কাজ পুনরায় চালু হওয়ায় খুশি নগরবাসী। তবে বিগত দিনের মতো কাজের মান নিয়ে যেন আর কোনো প্রশ্ন না ওঠে সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। বরিশাল থেকে শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুইয়া।
58 বর্গ মাইলের 30টি ওয়ার্ড নিয়ে গঠিত বরিশাল সিটি কর্পোরেশন প্রাকৃতিক দুর্যোগ আর ভৌগোলিক কারণেই দীর্ঘকাল উন্নয়ন বঞ্চিত ছিল নগরীর অধিকাংশ এলাকা। বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিছু উন্নয়নমূলক কাজ করা হলেও তাতে সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে। নতুন ড্রেন, রাস্তা নির্মাণ ও পানির সংযোগ স্থাপনায় বিগত সরকারের শেষ সময়ে বরাদ্দ ছিল 250 কোটি টাকা। একই মেয়াদকালে আরও প্রকল্পে বিশ্বব্যাংক বরাদ্দ দেয়। কোভিড-19 প্রজেক্টে 45 কোটি টাকা। অধিকাংশ স্থানে কাজ বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আমার বাসায় আমি হাঁটু সমান পানি থেকে আমি পার হয়ে আসছি। আমরা চাই যাতে এই জলাবদ্ধতা থেকে আমরা দ্রুত মুক্তি পাই, রাস্তাঘাটগুলো খুব দ্রুত সংস্কার করা হোক। অবশেষে সিটি কর্পোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠান অসমাপ্ত কাজ পুনরায় শুরু করায় নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। সরকারে যারা আছে, যারা এটা তদারকি করেন, সবাই কাছে আমাদের এলাকাবাসীর প্রত্যাশা এই রাস্তাটা যেন সেই যেরকম ছিল ওরকমই ভাবে যেন সুন্দরভাবে সমাপ্তি হয়। সবসময়ের জন্য স্বচ্ছতা আছে এবং সকল এলাকার লোকজন যারা আছেন তাদের সহযোগিতা এবং আমাদের আমরা সকল নিষ্ঠার সাথে কাজ করতেছি। নতুন প্রশাসক দায়িত্ব নিয়ে সব উন্নয়ন প্রকল্প চলমান রাখার নির্দেশ দিয়েছেন বলে জানালেন জনসংযোগ কর্মকর্তা। দৈনন্দিন নাগরিক সেবার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে জানি সকলে কাজ করে, এই ধরনের নির্দেশনা তিনি প্রদান করেছেন। নগরবাসীর প্রত্যাশা পূরণে এসব প্রকল্প কতটা কার্যকর হবে সেটিই এখন দেখার বিষয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। কুমিল্লার 14 গ্রামে বন্যার্তদের মাঝে 150 জন খামারিকে গোখাদ্য ও ওষুধ বিতরণ করেছে কেন্দ্রীয় এলএসপি কল্যাণ পরিষদ। এ সময় সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন জানান, এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন, কুমিল্লা জেলা দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সহ অনেকে। পরে খামারিদের পশুপালনে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। স্বৈরাচার হাসিনার পতনের মাস পূর্তিতে শহীদি মার্চ কর্মসূচিতে ছাত্র জনতার ঢল। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তরুণদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ ডক্টর ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে গণভবন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। অবশেষে সিইসি ও 4 কমিশনারের পদত্যাগ। ইসি পুনর্গঠনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের পরামর্শ। এবং গণতন্ত্র ধ্বংসের দায়ে আউয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি বিএনপির। দেশে এনে শেখ হাসিনার বিচার চান নেতারা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।